নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত রচিত রবিন মাস্টার, আজের দ্বিতীয় পর্ব। এরপর লোকে দেখলে রবিন মাস্টারের খ্যাপামি যেন একদম সেরে গেছে। কাগজের বস্তা নিয়ে বাইরে বাইরে সে আর ঘোরে না। কেউ জিজ্ঞেস করলেও সে তার স্কিমের কথা কিছুই বলে না। সে আবার ঢুকলো গিয়ে তার সেই বইয়ের দুর্গে। কিন্তু কিছুদিন পরে একদিন হঠাৎ দেখা গেল লাঙল কাঁধে ফেলে গরু ঠেলতে ঠেলতে তার দুই ছেলেকে নিয়ে সে চলেছে জমির দিকে। অবাক হয়ে সবাই দেখতে লাগলো। ঘরে ঘরে রটে গেল রবিন মাস্টার আবার খেপে গেছে। ব্যাপারটার ইতিহাস এই: তার স্কিম যদিও ভুবনবাবুর সিন্ধুকে বন্ধ রইল, তবু তার জন্য খেটে খেটে কৃষি সংগঠন ও কৃষির উন্নতি সম্বন্ধে সে যেসব তত্ত্ব সংগ্রহ করেছিল সেগুলো তার মাথার ভেতর কেবলই ঘুরতে লাগল। ভেবে ভেবে সে স্থির করলে যে চাষের সুব্যবস্থার দ্বারা জমি থেকে সম্পদ যে আদায় করা যেতে পারে, সেটা হাতে কলমে না দেখাতে পারলে লোকের চোখ ফুটবে না। সমস্ত গ্রামের জমি তার হাতে না এলে তা ঠিক দেখাবার উপায়ও নেই। কিন্তু তার নিজের যে বিঘে ছয়েক জমি আর বাড়ির যে 2 বিঘে জমি আছে, সেটাতে একটুকু বুদ্ধি খরচ করে সে তবু লোককে কতকটা বোঝাতে পারবে। তখন রবিন মাস্টার ঠিক করলে এবার সে বর্গা বিলি করবেই না। গোপনে গোপনে সে হাল গরু কিনে ফেললে। একটা পাঞ্জাবি হাল আনালে ঢাকা ফার্ম থেকে। সেখান থেকে নানা রকমের বীজও আমদানি হলো। তার মনে হলো সে কেন বর্গাদারকে খাটিয়ে তার জন্মানো ফসল নিতে যায়। যতটুকু জমি তার আছে তা সে আর তার 2 ছেলে অনায়াসে চাষ করতে পারে। তা না করে সে কেন মিছে মালদার হয়ে বর্গাদারকে শোষণ করতে যাবে। তার বড় ছেলে ম্যাট্রিক ফেল করেছে। পরের ছেলেটা লেখাপড়ায় ভালো, কিন্তু রবিন মাস্টার ভেবে দেখলে তাতে লাভ কি? লেখাপড়া শিখে করবে তো কেরানিগিরি, না হয় কোনো রকম শোষণ বৃত্তি। তার চেয়ে নিজে হাতে চাষবাস যদি করতে পারে, তবে ঘরে বসে লেখাপড়া শিখে পণ্ডিত হতে তাদের ঠেকাবে কে? ছেলে দুটোকে ডেকে রবিন মাস্টার তাদের বোঝালে অনেকক্ষণ। ছেলেরা বাপের খুব বাধ্য। বাপ যা বললেন তাতেই তারা রাজি হল। চৈত্র মাসে খুব এক পশলা বৃষ্টি হয়ে গেল। চাষিরা সব বেরিয়ে পড়ল খেতে হাল দিতে। স্কুল সেদিন ছুটি। রবিন মাস্টারও হাল গরু ঠিক করে 2 ছেলে নিয়ে বেরিয়ে পড়ল। নিস্তারিণীর কাছে কথাটা একেবারে গোপন রাখা হয়েছিল। হাল গরু ছিল অন্য একটা গেরস্থ বাড়িতে। তাই যখন পিতা ও পুত্রদ্বয় বেরিয়ে গেল, নিস্তারিণী তখন খবর পেলে না। ঘণ্টাখানেক পরে পাড়াপড়শিরা এসে খবর দিয়ে গেল। নিস্তারিণী কপালে হাত ঠুকে আর্তনাদ করে উঠল। হায় রে কপাল, এত দুঃখ লিখেছিলেন ভগবান আমার অদৃষ্টে। রবিন মাস্টার তখন মনের আনন্দে লাঙল ধরে গরু ঠ্যাঙাচ্ছে। তার আশেপাশে অন্য সব খেতে চাষারা যার যার জমি চষছে। চিরকাল পাড়াগাঁয়ের মানুষ রবিন মাস্টার। হাল বাওয়া অভ্যেস না থাকলেও সে এ বিষয়ে একেবারে আনাড়ি নয়। কাজেই জমিটা চষা হচ্ছিল ভালোই, কিন্তু রবিন চেয়ে দেখলে যে তার বাঁয়ের জমিতে নকুর কৈবর্ত আর ডাইনের জমিতে কাঞ্চি শেখ যত তাড়াতাড়ি হাল চালাচ্ছে, সে এবং তার ছেলে তা পারছে না। রবিন মাস্টার হাঁপিয়ে পড়ল। ছোট ছেলে এসে তার হাল ধরলে। সে গাছতলায় গিয়ে বিশ্রাম করতে লাগল। কাঞ্চি কিন্তু সমানে হাল চালিয়েই যাচ্ছে, আর নকুর হাল চালাতে চালাতে গলা ছেড়ে একটা গান ধরলে। গামছা দিয়ে হাওয়া খেতে খেতে রবিন মাস্টার একবার কাঞ্চির আর একবার নকুরের জমির কাছে দাঁড়িয়ে হাত দিয়ে মাটি দেখলে। চষা মাটির ভেতর লাঠি চালিয়ে দিলে। সে দেখতে পেলে যে কাঞ্চি শেখ শুধু তাড়াতাড়ি হাল বাইছে না, তার হালে মাটিও কাটছে গভীর করে। তারপর নিজের জমির মাটি পরীক্ষা করে সে দেখতে পেলে যে তার পাঞ্জাবি হালে মাটি সবচেয়ে গভীর করে কেটে গেছে। নিজের কাজ দ্রুত এগুচ্ছে না দেখে সে একটু দমে গিয়েছিল, কিন্তু চাষটা যে ওদের চেয়ে ভালো হচ্ছে তা দেখে তার বাহারি উৎসাহ হলো।
এমন সময় নিস্তারিণী এসে আর্তনাদ করে পড়ল। তাকে সেখানে ওই অবস্থায় দেখে রবিন মাস্টারের পেটের পিলে চমকে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। এ অবস্থায় যে কি কর্তব্য তা ঠিক করতে পারলে না রবিন মাস্টার। তার ক্ষেতের চারধারে লোক দাঁড়িয়ে গেছে। এতগুলো লোকের চোখের সামনে নিস্তারিণী এখনই না জানি কি একটা কেলেঙ্কারি করে বসবে। এই ভেবে রবিনের বুক একেবারে দমে গেল। আকাশটা হয়তো এই মুহূর্তে ভেঙে পড়বে, কিংবা পৃথিবীটা উল্টে জল স্থল একাকার হয়ে যাবে। এমনি একটা অস্পষ্ট আশঙ্কায় তার মন চঞ্চল হয়ে উঠল। কিন্তু রবিন মাস্টার দেখে অবাক হয়ে গেল যে তেমন কিছুই হলো না। বড় ছেলে রনেন তখন বসে বিশ্রাম করছিল। মাকে সেই অবস্থায় আছড়ে পড়তে দেখেই সে গিয়ে বললে, এ কি কাণ্ড করছো তুমি মা? লজ্জা শরমের মাথা খেয়েছো? তা দেখে রবিন আরও ভয় পেয়ে গেল। নিস্তারিণীকে এমনি করে বকলে তখনই যে একটা ভিসুবিয়াসের অগ্নুদ্গার হতে পারে, সেই কথা ভাবতেই হাতে পায়ে খিল ধরে গেল মাস্টারের। কিন্তু ফল হলো উল্টো। স্বামীর কাছে যার অখণ্ড প্রতাপ, দেখা গেল সেই নিস্তারিণী ছেলের বকুনিতে একেবারে থতমত খেয়ে গেল। রনু তাকে টেনে নিয়ে গেল বাড়ির দিকে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল মাস্টারের। নিস্তারিণী বাড়ির দিকে পা বাড়াতেই সে হালের বাঁটটা ধরে মুখে বিচিত্র শব্দ করতে করতে গরুকে তাড়না করতে লাগলো। 2 বিঘা জমি চষে রবিন মাস্টার সেদিন বুক ফুলিয়ে বাড়ি ফিরল। গ্রামের লোকের সেদিন এই দুঃখে আর ঘুম হলো না যে রবিন মাস্টার আবার খেপে গেছে। রবিন মাস্টার পয়সা খরচ করে জমিতে সার ফেলছিল, ভালো ভালো বীজ এনে আবাদ করেছিল, আর কৃষি বিভাগের বই এনে তার সব উপদেশ পালন করেছিল। কাজেই তার খেতে যা চারা জন্মালো সে চমৎকার। সেগুলো বাড়তেও লাগলো বেশ। নিজেদের ক্ষেতের চারার পাশে রবিনের ক্ষেতের চারা দেখে চাষিদেরও চমক লেগে গেল। তারা রবিন মাস্টারকে এসে জিজ্ঞাসাবাদ করতে লাগলো কি সে করেছে, কোথা থেকে বীজ এনেছে ইত্যাদি। রবিন মাস্টারের মহা আনন্দ। আবার তার মুখ খুলে গেল। যার সঙ্গে দেখা হয় তাকেই ধরে ভিন্ন ভিন্ন ফসলের জন্য কেমন করে জমি তৈরি করতে হয়, কি সার দিলে কেমন ফসল ফলে ইত্যাদি কৃষিতত্ত্ব ঘটিত বিস্তারিত না শুনিয়ে ছাড়ত না। সে বছর বর্ষাটাও হলো বেশ। ক্ষেতের চারাগুলো প্রাণ ভরে জল পেয়ে জীবনরসে ভরপুর হয়ে তাজা সবুজ শোভা ছড়িয়ে বাড়তে লাগল। চাষির প্রাণ ক্ষেতের দিকে চেয়ে আনন্দে নেচে উঠল। রবিন মাস্টার আর তার ছেলে রনুর আহ্লাদের সীমা রইল না। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ধাঁ ধাঁ করে বাড়তে লাগলো জল। খাল বিল যেখানে যা ছিল বুক ভরে ফেঁপে উঠল। ক্ষেত খোলা সব গেল ভেসে, চারাগুলো গেল ডুবে। এত তাড়াতাড়ি বাড়ল জল যে আমন ধান পর্যন্ত তার সঙ্গে তাল সামলে বাড়তে পারল না। রবিন মাস্টার মাথায় হাত দিয়ে বসে পড়ল। চাষের জন্য খরচ করেছিল সে সবার চেয়ে বেশি। জল নেমে গেলে দেখা গেল ধানের 12 আনা নষ্ট হয়ে গেছে, পাট 12 আনা রকম বজায় আছে বটে, তবে এমন খারাপ হয়ে গেছে যে তার দাম হবে না। সবই মাটি হয়ে গেল। কেবল খুব উঁচু জমিতে বোনা আখগুলোর অনিষ্ট হয়নি। রবিন মাস্টারের ধান কিন্তু নষ্ট হয়েছিল অন্যের চেয়ে কম। বর্ষাটা এসে পড়বার আগেই তার চারাগুলো অন্যের চারার চেয়ে প্রায় আধাত বড় হয়েছিল, তাই একেবারে জলে ডুবে যায়নি। তা হলে কি হয়, একদিন রাত্রে দেখা গেল 4টে গরুতে মিলে ধান খেতে চড়ছে মনের আনন্দে। আর একদিন কোথা থেকে একপাল বুনো শুয়োর এসে তার আখের ক্ষেত তছনছ করে দিলে। রবিন মাস্টার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো তার অদৃষ্টের কথা। এ শুধু তার দুর্ভাগ্যের ফের, নইলে এবার সে ক্ষেত থেকে যা ফসল ঘরে আনতে পারত, জন্মে সে কখনো তা পায়নি। সেদিন ক্ষেতের ধান মাড়াই হয়ে জমা হলে দেখা গেল গত বছর বর্গাদার যা দিয়েছিল এ তার চেয়েও কম। অন্য ফসল যা হয়েছিল সব নষ্ট হয়ে গেছে। শুয়োরের খাবার পর আখের যা অবশিষ্ট ছিল ছেলেপিলেরা চিবিয়েই তা মেরে দিয়েছে। তার সমস্ত জীবনের পুঞ্জীভূত নিষ্ফলতার ভারে যখন চুরমার হয়ে যাচ্ছে তার হৃদয়, তখন নিস্তারিণী মুখটা বেঁকিয়ে বললে, আহা,
বাপ বেটায় চাষ করে ধান এনেছেন, দেখো মরে যাই আর কি। উঠোন ঝাড় দিয়ে মাতঙ্গী ধানগুলো জড়ো করে ধামায় ধামায় ভরে ঘরে নিচ্ছিল। নিস্তারিণী তার কাছে ছেলে কোলে করে তদবির করছিল। কোথায় কোন কোনায় 2-4 দানা ধান হয়তো পড়েছিল, মাতঙ্গীর চোখে পড়েনি তখনও। সেই কটা কুড়িয়ে এনে ধামায় ফেলে সে মাতঙ্গীকে শাসাচ্ছিল। ভালো করে কুড়িয়ে নে ঠাকুরজি, ধান লক্ষ্মী, এক দানা যদি নষ্ট হয় তো লক্ষ্মী রাগ করবেন, এমনি তো ঘরে বসে আছেন জ্যান্ত অলক্ষ্মী। বলে সে স্বামীর দিকে চাইলে। নিস্তারিণীর কথাগুলো আজ যেন রবিন মাস্টারের বুকে বিষের ছুরির মতো বিঁধছিল। অনেক সয়েছে সে, কিন্তু আজ যেন আর সইতে পারে না। ক্রোধ, যা জীবনে কোনোদিন সে দেখায়নি, ভালো করে অন্তরেও অনুভব করেনি, সেই ক্রোধ যেন গোখরো সাপের মতো মনের মাঝে গর্জন করে উঠল। রনু বাড়ি নেই, নইলে সে মায়ের সঙ্গে ঝগড়া করত। মায়ের চোখে আঙুল দিয়ে দেখাতে পারত যে তাদের ঘরে আজ যে ধান উঠেছে অন্য চাষির ঘরে তার অর্ধেকও ওঠেনি। নিস্তারিণী বলল, ওই যে বলে যার কর্ম তারে সাজে, ভদ্রলোকের ছেলে তাদের নাকি সাজে চাষ করা, আমি আগেই জানি এই হবে। রবিন মাস্টার জীবনে এই প্রথম চোখ রাঙিয়ে নিস্তারিণীকে বললে, তুমি জানো গোষ্ঠীর মাথা, লক্ষ্মী ছাড়ি, বলে দাঁত কড়মড় করতে করতে ঢুকলো গিয়ে তার বাইরের ঘরে। নিস্তারিণী স্বামীর এই অপ্রত্যাশিত ব্যবহারে এতই আশ্চর্য হয়ে গেল যে কিছুক্ষণ সে কোনো কথাই বলতে পারলে না। রাগে কটমট করে কাঁপতে কাঁপতে চেয়ে রইল শুধু। তারপর আরম্ভ হলো তর্জন, গর্জন, বর্ষণ এবং শেষে বন্যা। রবিন মাস্টার তখন বাইরের ঘরে, হাতের সামনে যে বইটা সে পেলে সেইটা নিয়ে তার ওপর চোখ বুলোতে লাগল। মানুষ আঘাত খেয়ে খেয়ে যখন ব্যথায় জর্জরিত হয় তখন তার মন অতীতমুখী হয়ে ওঠে। সে তার অতীতের দিকে ফিরে তাকাতে চায়, পুরনো সুখ দুঃখের স্মৃতির মধ্যে আত্মমগ্ন হয়ে নিজের ব্যর্থতা ভোলবার চেষ্টা করে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে নিজের অজ্ঞাতেই একসময় রবিনের মনের পর্দায় জীবনের পুরনো ছবিগুলো ভেসে উঠতে লাগলো একে একে। সংসারের কর্মক্ষেত্রে প্রবেশ করার পর থেকে তার জীবনে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসার একান্ত অভাব, অথচ চিরকাল এমন ছিল না। অনেকদিন বাদে তার এক পুরনো ছাত্রীর কথা মনে পড়ল। রবিন ঢাকায় এক ভদ্রলোকের বাড়িতে থেকে বিয়ে পড়ত। শতপ্রবৃত্ত হয়ে সে তার মেয়ে তড়িতের শিক্ষার ভার নিয়েছিল। 3 বছর সে পড়েছিল রবিনের কাছে। তারপর যেবার সে ম্যাট্রিক ক্লাসে উঠল সেবার রবিন ফিরে এলো দেশে। তড়িৎ দেখতে সুন্দর নয়, কিন্তু তার স্বভাবটি ভারী মিষ্টি। রবিনকে সে খুব শ্রদ্ধা ভক্তি করত, ভালোবাসত। তড়িতের স্মৃতি রবিন মাস্টারের ব্যথিত মনের ওপর এক অনির্বচনীয় আনন্দের প্রলেপ বুলিয়ে দিল। কতই বা বয়স তখন তড়িতের। তার আদর্শ, তার বক্তব্য বোঝবার জন্য সেই কৈশোরেই তড়িতের কত না আগ্রহ, কত না উৎসাহ ছিল। তাকে সে অন্তরের সমস্ত সহানুভূতি দিয়ে বোঝবার চেষ্টা করেছে। এমন একজন দরদি বন্ধু রবিন মাস্টারের জীবনে আর কখনো আসেনি। মায়ের স্নেহ, ভগ্নীর প্রীতি, বন্ধুর সাহচর্য এবং শিষ্যার ভক্তি মূর্ত হয়ে উঠত সেই ছোট মেয়েটির মধ্যে। সে ছিল এক অনাবিল স্বর্গীয় ভালোবাসা। তড়িৎকে একবার চোখের দেখা দেখবার জন্য হৃদয় তার ব্যাকুল হয়ে উঠল। কোথায় আছে সে? কেমন তার স্বামী আর ছেলেপুলেই বা কটা? এইসব প্রশ্ন আলোড়িত করতে লাগলো রবিনের মনটাকে। হঠাৎ তার মনে পড়ল ঢাকা থেকে চলে আসার পর তড়িৎ তাকে অনেক চিঠি লিখেছে। সেই চিঠিগুলো এখনো আছে তার তোরঙ্গে। সঙ্গে সঙ্গে সে তোরঙ্গ খুলে বার করলো একটা পোটলা। একে একে তার শত আবরণ উন্মোচন করে ক্রমে তার ভেতর থেকে বার হলো তড়িতের এক তাড়া চিঠি, তুচ্ছ ও মহান বহু বিবরণে ভরা। তার আদরের বিড়ালের কটি ছানা হয়েছে, তার কোনটি কেমন, এমনি সব ছোট কথা থেকে জীবনের বড় বড় সমস্যার অনেক আলোচনা আছে তার মধ্যে। সেই চিঠির ভেতর ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছে তড়িতের 7 বছরের জীবনের সমস্ত ইতিহাস, তার অন্তরের ক্রমবিকাশের ইতিবৃত্ত। বিয়ে পাশ করার পর সে লিখেছিল, আমি বিয়ে পাশ করেছি,
আপনি আমায় যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা না পেলে আমার বিএ পাশ করার শক্তি হতো না। তাই এই খবরটা আপনাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি। আশা করি আপনিও আনন্দ লাভ করবেন। রবিন আনন্দ লাভ করেছিল বইকি। শিষ্যার সাফল্য যে তার গুরুরই সাফল্য। কেটে গেল আর একটা বছর। বলা বাহুল্য রবিন মাস্টার নিজ হাতে চাষাবাদের চেষ্টা ছেড়ে দিলে, ঠিক যেমন সে আর সব চেষ্টাই ছেড়ে দিয়েছিল ঘা খেয়ে। রনু এতে আপত্তি করেছিল। তার সঙ্গে রফা হলো এই যে সে ঢাকায় গিয়ে ফার্মে কৃষিবিদ্যা শিখে এসে হাতে কলমে চাষ করবে। হেডমাস্টারের কাছে তাড়ার পর তাড়া খেয়ে রবিন মাস্টার স্কুলের কোনো কথার সাথে পাঁচে থাকত না। সময় মতো স্কুলে গিয়ে রুটিন বেঁধে 5 ঘন্টা পড়িয়ে সে বাড়ি ফিরে আসত। স্কুলে কোথায় কি হচ্ছে, কে কি বলছে, তার কোনো খবরই রাখত না। একদিন বাড়ি ফেরার সময় 6ষ্ঠ শ্রেণীর দরজার কাছে দাঁড়িয়ে এসে দেখতে পেলে যে মাস্টারমশাই টেবিলের ওপর কয়েকটা মেটে গেলাস আর গোটা কয়েক গাছপালা নিয়ে বই থেকে পড়ছেন, আর সেই সব জিনিস নেড়েচেড়ে মাঝে মাঝে ছেলেদের দেখাচ্ছেন। কৌতূহলী হয়ে দোরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সে শুনলে মাস্টারের পড়ানো। খুব ছোট ছোট ছেলেদের ক্লাসে উঁকি মেরে সে দেখতে পেলে যে ছেলেরা লাল সবুজ কাগজ কেটে সেগুলো ভাঁজ করছে। স্কুলের ছুটির পর রবিন মাস্টার সেই 2 ক্লাসের মাস্টারকে ডেকে জিজ্ঞেস করলে তারা কি করছিল। একজন বললে প্রকৃতি পর্যবেক্ষণ, আর একজন বললে কাগজ ভাঁজাই। রবিন বললে, তোমরা যে এইসব করো হেডমাস্টার জানেন? হ্যাঁ, কেন জানবেন না, তিনিই তো বলে দিয়েছেন। অবাক হয়ে রবিন মাস্টার বললে, তিনি বলে দিয়েছেন? বলো কি, তিনি যে এইসবের উপর ভারী চটা। এক মাস্টার বললে, কই না, তিনি তো আমাকে টিচার্স ম্যানুয়াল দিয়ে এইসব পড়াতে বলে দিয়েছেন। রবিন বললে, বটে বটে, ভারী আশ্চর্য তো। আর এক মাস্টার বললে, আশ্চর্য হবার কিছু নেই, হেডমাস্টার কি আর অমনি করছেন এসব? ইন্সপেক্টরের সার্কুলার এসেছে, নেচার স্টাডি, ম্যানুয়াল ট্রেনিং এইসব শেখাতে হবে। রবিন বললে, তাই নাকি? হ্যাঁ, বেশ তো, কিন্তু তুমি ওই যা করছিলে ওকে কিন্তু নেচার স্টাডি বলে না। সে কেমন করে করতে হয় তার বই আমার কাছে আছে, দেখতে চাও তো যেও আমার বাড়ি। আর তুমিও গিয়ে দেখে এসো না, কাগজ কাটা, কাগজ ভাঁজ করবার কত প্যাটার্ন আছে আমার কাছে। মাস্টার দুটি তার বাড়িতে এলে রবিন মাস্টার তাদের বই খুলে অনেকক্ষণ অনেক কথা বোঝালে, অনেক ছবি দেখালে, শিক্ষার থিওরি নিয়ে অনেক বক্তৃতা করলে। তারা 2খানা বই বগলে করে যখন বেরিয়ে গেল, রবিন মাস্টার তখন তার ঘরে বসে কেবলই হাসতে লাগল। তার মনে হলো ঠিক 15 বছর আগে সে ছেলেদের নিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ করাতো, হাতের কাজ শেখাতো। তখন হেডমাস্টার এসে তার ওপর কি রাগ, ফলে সেটা বন্ধ করতে হয়েছিল। 20 বছর আগে সে যা করত আর 15 বছর আগে জোর করে যা বন্ধ করা হয়েছিল, আজ হেডমাস্টার বাবু একেবারে নতুন আমদানি বলে সেই জিনিস চালাতে আরম্ভ করেছেন। কি বেকুব দুনিয়ার লোক, কি অজ্ঞ! ভাবতে তার হাসি পেল। হেডমাস্টার তো জানতেন যে এইসব বিষয়ে রবিন মাস্টার বেশ ভালো করেই জানে, কিন্তু জিজ্ঞাসা পর্যন্ত না করে ভার দিলেন 2 ছোকরাকে, যারা এ সম্বন্ধে একেবারেই অজ্ঞ। রবিন মাস্টার হাসতে হাসতে ভাবলে, কোন মুখে আর ডাকবে সে আমায়, তাহলে যে নাক কাটা যায়। কথাটা তার অন্তরকে আর পীড়া দিল না, মনে হলো মহা হাস্যকর একটা ব্যাপার। তাই সে বসে বসে হাসতে লাগল। নিস্তারিণী তখন সেই ঘরে এসে স্বামীকে অমনি একলা বসে হাসতে দেখে মহা ভয় পেয়ে গেল। স্বামী পাগল হয়ে গেছেন ভেবে সে বাড়ির ভেতর ছুটে গিয়ে লোক ডাকাডাকি শুরু করলে। অনেকে এলো, সব শেষে এলেন কোবরেজ মশাই। তিনি বললেন, এই খবর পেলাম আপনার নাকি অসুখ। হ্যাঁ, আমার অসুখ? পাগল হয়েছেন কোবরেজ মশাই? আমার অসুখ দেখেছেন কোনো দিন? আচ্ছা, তবু একবার নাড়িটা দেখি। হাসতে হাসতে হাত বাড়িয়ে দিয়ে রবিন মাস্টার বললে, দেখুন, মন খুশি করে দেখুন। কোবরেজ মশাই অনেকক্ষণ নাড়ি টিপে বললেন,
রবিন মাস্টার বললে, হুঁ কি মশাই? না, বিশেষ কিছু নয়, যা ভেবেছিলাম তাই। বায়ু কুপিত, সেরে যাবে, এর জন্য চিন্তা করবেন না। আরে চিন্তা তো আমার নয় মশাই, চিন্তা দেখছি আপনারই। বলে সে হাসতে হাসতে চলল ভুবনবাবুর কাছে। রবিন মাস্টার চলে গেলে কবরেজ মশাই নিস্তারিণীর কাছে রোগের অবস্থা শুনলেন। ঘাড় নেড়ে বললেন, উন্মাদেরই লক্ষণ বটে, তবে ভাবনা করবেন না বৌমা, 1 সপ্তাহ ওষুধ খেলেই বোধহয় সেরে যাবে। একটু সাবধানে থাকবেন, আর ওকে একটু তোয়াজে রাখবেন, রাগাবেন না। একে বায়ু কুপিত, তার উপর ক্রোধ হলে ঘোর অনিষ্ট হতে পারে। দাবা খেলে আজ রবিন মাস্টার ভুবনবাবুকে 3 বার মাত করে দিলেন। তারপর মহা উল্লাসে বাড়ি ফিরে এলো। এসে দেখে নিস্তারিণী তার অপেক্ষায় বাইরে এসে বসে আছে। রবিন মাস্টারের প্রাণ কেঁপে উঠল। দাবা খেলে ফিরতে রাত হয় বলে নিস্তারিণী রোজ সবাইকে খাইয়ে দাইয়ে তার ভাত ঘরে চাপা দিয়ে শুয়ে থাকে। রবিন মাস্টার এলে কোনোদিন ওঠে, কোনোদিন ওঠে না। আজ নিস্তারিণী না শুয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখে রবিনের বুকের রক্ত শুকিয়ে গেল। সে ভাবলে আজ বুঝি কুরুক্ষেত্র। নিস্তারিণী তাকে দেখে হেসে বললে, যা হোক, এতক্ষণে আসবার সময় হলো বাবুর। আমি 2 ঘন্টা এখানে বসে আছি। রবিন মাস্টার অবাক হয়ে বললে, কেন শোনি তুমি আজ? কেন শোবো কেন? রোজই আমি শুয়ে থাকি নাকি? সারাদিনের খাটুনির পর একটু গা গড়াই বই তো নয়? না না, তা করবে বই কি, বেশ তো বেশ তো। বলতে বলতে সে নিস্তারিণীর সঙ্গে অন্তঃপুরে তার শোবার ঘরে গেল। হেসে নিস্তারিণী বললে, মুখ হাত ধুয়ে নাও। রবিনের ভারী আশ্চর্য লাগলো নিস্তারিণীর এই হাসি আর এই সদয় ব্যবহার। এটা এতই অদ্ভুত যে সে কিছুক্ষণ মূঢ়ের মতো শূন্য দৃষ্টিতে চেয়ে রইল নিস্তারিণীর দিকে। সেই দৃষ্টি দেখে নিস্তারিণীর বুক কেঁপে উঠল। মনে হলো এ যেন আসন্ন উন্মাদের লক্ষণ। মুখ হাত ধুয়ে এলে নিস্তারিণী হেসেল থেকে বেড়ে নিয়ে এলো গরম ভাত। রবিন মাস্টার আজ 10-20 বছর রাত্রে গরম ভাত খেয়েছে বলে মনে পড়ল না। ভাতে হাত দিয়েই সে হাঁ করে নিস্তারিণীর দিকে চেয়ে রইল অবাক হয়ে। স্বামীর এই দৃষ্টি নিস্তারিণীকে আরো ভয় খাইয়ে দিলে। সে বললে, কি দেখছো, খাও। রবিন মাস্টার বললে, এই ভাত যে গরম। গরম তাই কি? নেড়ে চেড়ে ঠান্ডা করে দেব? না না, বলছিলাম ভাত গরম হলো কেমন করে। নিস্তারিণী ভাবলে এ পাগলের কথা, নইলে রবিন কি জানে না ভাত গরম হয় কেমন করে। বললে, আর রঙ্গ করতে হবে না, খাও। খেলে রবিন মাস্টার পরম তৃপ্তির সঙ্গে। তারপর নিস্তারিণী নিজের হাতে পান সেজে দিয়ে তাকে পাখা দিয়ে বাতাস করতে লাগল। রবিন মাস্টার কেবলই ভাবতে লাগলো, এ হলো কি? ঘরে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তার পড়ার উৎসাহ বেড়ে গেল, কাজেও উৎসাহ এলো। সে ভাবলে যে এতদিন পর হেডমাস্টার জানতে পেরেছেন যে রবিন মাস্টার নেচার স্টাডি সম্বন্ধে যা বলেছিল সে কথাটা ঠিক আর তার কথাটা ভুল। যদিও রবিন মাস্টারের কাছে সে কথাটা স্বীকার করেননি তিনি, তবু রবিনের মনে হলো যে এখন হেডমাস্টার রবিনকে নিশ্চয়ই একটু শ্রদ্ধার চক্ষে দেখবেন। তাই সে আবার সাহস করে নিজের মতামত প্রকাশ করতে লাগল। এতদূর তার সাহস বেড়ে গেল যে ক্লাসে ম্যাপ নিয়ে তার নিজের মনের মতন করে হিস্ট্রি সে আবার আরম্ভ করলে। এমনকি একদিন সে ইতিহাসের বিবর্তনের উপরও বক্তৃতা দিয়ে ফেললে। তার বক্তব্য শেষ করে সে বললে, এই যুগে যুগে ক্ষুধার তাড়নায় মানুষ দল বেঁধে পরস্পর আড়াআড়ি করতে ইতিহাস সৃষ্টি করেছে। মানব সমাজের এই ক্রমপরিণতির স্বরূপটাকে ফুটিয়ে তোলাই হলো ইতিহাসের সার্থকতা। আরে এতেই ইতিহাস হয় একটা বিজ্ঞান বা দর্শন। পেছনে পদশব্দ শুনে ফিরে তাকিয়ে দেখেন ঘরের দরজায় দাঁড়িয়ে একজন ইংরেজ।
সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে রবিন তার সঙ্গে করমর্দন করলে। সাহেব বললেন, গুড মর্নিং, আমি মিস্টার ব্ল্যাক, স্কুলের ইন্সপেক্টর। স্কুল ইন্সপেক্টর? রবিন মাস্টার ভয়ানক ঘামতে শুরু করলে। হায় রে অদৃষ্ট! অনেক দিন বাদে আজ সে প্রথম প্রাণ খুলে স্কুলের পাঠ্যের বাইরে গিয়ে ইতিহাসের বিবর্তনের তত্ত্ব বোঝাতে গিয়েছিল, আর আজই কিনা ঠিক সেই সময় এসে পড়ল ইন্সপেক্টর। বরাতে দুঃখ থাকলে এমনই হয়। ব্ল্যাক সাহেব বছর 5 হলো বিলেত থেকে এসে এখানে কয়েকদিন কলেজে প্রফেসরি করে অস্থায়ীভাবে সম্প্রতি এদিককার ইন্সপেক্টর নিযুক্ত হয়েছেন। ইতিমধ্যেই রটে গেছে তিনি একটা ভয়াবহ জন্তু বিশেষ। অন্য ইন্সপেক্টরের মতো ইনি কোনো স্কুল দেখতে আসবার আগে নোটিশ দিয়ে আসেন না। তিনি পৌঁছবার বড়জোর আধ ঘন্টা আগে হেডমাস্টার খবর পান। মাত্র 15 মিনিট আগে হেডমাস্টার খবর পেয়ে সাহেবের সন্ধানে লোক পাঠিয়েছিলেন ঘাটে, আর নিজে চাপকান চোগা পড়তে গিয়েছিলেন বাড়ি। ইতিমধ্যে ইন্সপেক্টর বাইসাইকেল চড়ে স্কুলে এসে সামনেই দেখলেন ফার্স্ট ক্লাসে হিস্ট্রি পড়াচ্ছে রবিন মাস্টার। দরজায় দাঁড়িয়ে খানিকক্ষণ তিনি শুনলেন, তারপর ক্লাসে ঢুকে পড়লেন। ক্লাসে ঢুকেই তিনি একটি ছেলেকে বললেন মাস্টারমশাই যা বলছিলেন তার একটা চুম্বক করতে। রবিন মাস্টার যা বলেছিল তা সেই ছেলেটি হুবহু বুঝিয়ে দিলে। রবিন মাস্টার এতক্ষণ আশা করছিল যে সে যা বলেছে তা সাহেব শুনতে পায়নি, শুনলেও বাংলা বোঝেনি কিছুই। কিন্তু ছেলেটিকে যখন সে পরিষ্কার বাংলায় প্রশ্ন করলে আর ছেলেটির বাংলা উত্তরও বেশ বুঝলে, তখন আর রবিন মাস্টারের আশা ভরসা বিন্দুমাত্র অবশিষ্ট থাকল না। সে হাত পা ছেড়ে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। বোর্ডের ওপর ম্যাপ টাঙানো ছিল। সাহেব জিজ্ঞেস করলেন, এখন কি জিওগ্রাফি পড়ানো হবে? শুষ্ক কণ্ঠে রবিন মাস্টার শুধু বললে, আগে না, হিস্ট্রি রিভিশন। সাহেব ছেলেদের পাশে বেঞ্চে বসে বললেন, আচ্ছা, আপনি পড়ান শুনি। কি সে পড়াবে মাথামুন্ডু! ঠকঠক করে কাঁপতে কাঁপতে রবিন ম্যাপের কাছে গিয়ে দাঁড়িয়ে বললে, এই জায়গাটা কি? একটি ছেলে বললে, পাঞ্জাব। হ্যাঁ, এই পাঞ্জাবে প্রথম আর্য সভ্যতার বিকাশ। পাঞ্জাবের পশ্চিমে আফগানিস্তানে, পারস্যে এবং তার চেয়েও দূরে এই যে দেখছো এই জায়গাটা, এইখানে মিটানি বলে একটা রাজ্য ছিল। বলেই রবিন মাস্টার মিটানি রাজের সঙ্গে হিটাইটদের সন্ধির যে লিপি পাওয়া গেছে তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে গেল। তার মুখ খুলে গিয়েছিল। নিজের বক্তব্য বিষয়ের মধ্যে প্রবেশ করতেই সে তার আবেষ্টন ভুলে গেল। ছেলেদের মাঝখানে যে ইন্সপেক্টর বসে আছেন সে কথা আর মনে রইল না। সে বললে, এই যে জাতি এই আর্য সভ্যতা ভারতে এনেছিল, তাদের আগে দেশে কি লোক ছিল না? ছিল। তাদের এরা বলতেন অনার্য। তাদের ভেতর কেউ কেউ ছিল দারুণ অসভ্য, কাঁচা মাংস খেত। আবার অনেকে ছিল খুব বেশি সভ্য। এই সম্প্রতি বেলুচিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা নামক 2 জায়গায় মাটি খুঁড়ে দেখা গেছে এমন সব জিনিস যাতে বোঝা যায় যে এইখানে বৈদিক সভ্যতার আগে বাস করত এক মহাসভ্য জাতি, যারা আর্য নয়। ইন্সপেক্টর লাফিয়ে উঠে বললেন, স্কুলের কাজ হয়ে গেলে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা কি জানতে পারি? রবিন নাম বললে। সাহেব বললেন, আপনি কি হেডমাস্টার? আগে না, থার্ড মাস্টার। বলে সাহেব সব তার নোট বইয়ে লিখলেন। তারপর জিজ্ঞেস করলেন, এমএ আপনি? আগে না, আমি বিএ পাস করতে পারিনি। সাহেব ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ তার দিকে চেয়ে বললেন, আশ্চর্য। শুনে রবিন মাস্টারের পিলে চমকে গেল। সে বুঝলে ভারী একটা অপরাধ হয়েছে তার। কিন্তু কি সে অপরাধ? বিএ পাশ করতে না পারাটা আশ্চর্য কিসে? শেষে ভাবলে বিএ পাশ না করে সে থার্ড মাস্টারই করছে, তাই শুনে বোধহয় সাহেব আশ্চর্য হয়েছেন। ভারী ঘামতে লাগলো সে। এদিকে ততক্ষণ
হেডমাস্টার খবর পেয়েছেন যে ইন্সপেক্টর সাহেব এসে রবিন মাস্টারের ক্লাসে ঢুকেছেন। মাথায় হাত দিয়ে হেডমাস্টার বললেন, এই খেয়েছে, রবিনবাবুর চেহারা দেখেই তো সাহেবের মেজাজ যাবে খিঁচড়ে। মনে মনে প্রমাদ গুণে হেডমাস্টার তাঁর মাথায় পাগড়ি পরতে পরতে ছুটলেন ফার্স্ট ক্লাসে। ক্লাসে ক্লাসে গিয়ে ব্ল্যাক সাহেব ছোট ছোট খুঁটিনাটি ধরে মাস্টারদের তিরস্কার করলেন আর হেডমাস্টারকে লাগালেন 2-3টে ধমক। যে ক্লাসে নেচার স্টাডি হচ্ছিল সেই ক্লাসে গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। খানিকক্ষণ দেখে মাস্টারকে বললেন, ইন্সপেক্টরের সার্কুলারে কি এমনি করে শেখাবার বিধান আছে? মাস্টার কাঁপতে কাঁপতে বললে, আগে না, ঠিক এমন নেই। তবে তুমি এ প্রণালী পেলে কোথায়? মাস্টার তার টেবিল থেকে একখানা জীর্ণ বই তুলে সাহেবের হাতে দিলে। বইখানার নাম পড়ে সাহেব জিজ্ঞেস করলেন, এই বই কি লাইব্রেরির না তোমার নিজের? বলতে বলতেই তিনি পাতা উল্টে দেখলেন বইয়ের নাম লেখা আছে রবিন মাস্টারের। বললেন, তাহলে রবিন মাস্টারের উপদেশেই তুমি এমনি শিক্ষা দিচ্ছ? স্বীকার করতেই হলো। মাস্টার প্রমাদ গুনল। হেডমাস্টার তাড়াতাড়ি বললেন, এই আমি ভারী দুঃখিত স্যার, উনি যে আমাকে গোপন করে ইন্সপেক্টরের সার্কুলারের বাইরে। ধমক দিয়ে তাকে থামিয়ে ইন্সপেক্টর বললেন, এরা যা করছিলেন সেইটাই ঠিক পদ্ধতি। ইন্সপেক্টরের সার্কুলারে যা আছে তা ঠিক নয়। হেডমাস্টার থ হয়ে গেলেন। তারপর অফিসে গিয়ে সাহেব কাগজপত্র দেখতে লাগলেন। ধমকে ধমকে হেডমাস্টারের পিলে একদম চমকে দিলেন। মাস্টারদের লিস্ট নিয়ে ইন্সপেক্টর প্রথমেই রবিন মাস্টারের নাম বের করে দেখলেন। তার মাইনে 40 টাকা। সাহেবের মুখে বিরক্তির ভাব দেখে হেডমাস্টার বললেন, এই অনেক কাল আছেন উনি, ওই তাই 40 টাকা পাচ্ছেন, আর নইলে আগে 30 টাকাই ছিল। সাহেব বললেন, লজ্জার কথা, একে অন্তত 100 টাকা দেওয়া উচিত। হেডমাস্টার আকাশ থেকে পড়লেন। বিষয়টা যখন তার হজম হলো তখনই তিনি বললেন, আগে উনি আন্ডার গ্র্যাজুয়েট। বলেই বা, এই স্কুলে একটি মাত্র শিক্ষক আছে, সে রবিন। হেডমাস্টার তো অবাক। রবিন মাস্টারের সন্দেহ ছিল না যে তাকে আজ বরখাস্ত করবার জন্যেই সাহেব দেখা করতে বলেছেন। সে থরথর করে কাঁপতে কাঁপতে সাহেবের প্রতীক্ষা করছিল। ব্ল্যাক সাহেব হেসে বললেন, এই যে আপনি এখন বাড়ি যাবেন কি? একেবারে মাটির সঙ্গে মিশে গিয়ে কাঁপতে কাঁপতে রবিন মাস্টার বললে, আগে হ্যাঁ, মানে হুজুরের হুকুম পেলে। সাহেব তার বাইসাইকেল টেনে নিয়ে বললেন, চলুন, পথে চলতে চলতে আপনার সঙ্গে কথা হবে। সাহেব তার সঙ্গে কথা কইতে কইতে একেবারে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সাহেবের একটি কথা শুনে রবিন আশ্বস্ত এবং উল্লসিত হয়ে উঠল। সাহেব বললেন যে রবিনের প্রবর্তিত নেচার স্টাডির প্রণালীটি ঠিক প্রণালী, ইন্সপেক্টরের সার্কুলারের প্রণালী ভুল। এই সার্কেলে আর কোনো স্কুলেই সত্যিকারের প্রকৃতি পর্যবেক্ষণ হয় না। তাকে বাড়িতে ঢুকতে দেখে রবিন মাস্টার বললে, আপনি আমার বাড়িতে আসবেন? সাহেব বললেন, হ্যাঁ, কোনো আপত্তি আছে কি? রবিন গদগদভাবে বললে, না না, আপত্তি কেন থাকবে, এই সৌভাগ্য আমার। কিন্তু মনে মনে সে ভাবতে লাগলো, কি বিভ্রাটেই পড়া গেল, কোথায় বা সে বসায় সাহেবকে। সাহেব বললেন, আপনার পড়বার ঘর কোথায়? অত্যন্ত সংকুচিতভাবে তার বাইরের ঘর দেখিয়ে রবিন মাস্টার বললে, এইখানে। সাহেব গটগট করে ঢুকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলেন। ময়লা অপরিচ্ছন্ন ঘর, তার ভেতর আছে শুধু একটা ময়লা ফরাশ, তার সমস্তটা জুড়ে বসেছে পাঁজা পাঁজা বই। ফরাসের ফাঁকা জায়গাটুকুতে বসে ব্ল্যাক সাহেব জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই মহেঞ্জোদড়োর খবর আপনি পেলেন কোথা থেকে? সে তো বেশি দিন বেরোয়নি। তখনও মহেঞ্জোদড়োর কথা স্কুলের বইয়ে ওঠেনি, সে সম্বন্ধে কোনো বই লেখা হয়নি। অত্যন্ত সংকুচিতভাবে রবিন তার বইয়ের একটা তাড়া নেড়েচেড়ে তার ভেতর থেকে টেনে বের করলে একখানা বিলাতি সাপ্তাহিক পত্রিকা। তাতে বেরিয়েছে
মহেঞ্জোদারো সম্বন্ধে এক প্রবন্ধ। সাহেব জিজ্ঞাসা করে জানলেন এই কাগজ পুরনো বইয়ের দোকান থেকে কেনা। ক্রমে রবিনের আড়ষ্টতা কেটে গেল। সে ভুলে গেল যে সে ভুবনমোহন স্কুলের থার্ড মাস্টার, আর সাহেব স্বয়ং প্রবল প্রতাপ ইন্সপেক্টর বাহাদুর। অর্থনীতির নানা বিষয়ে সাহেবের সঙ্গে তর্ক জুড়ে দিল সে। রবিন মাস্টারের কথাটা খেয়াল থাকবার কথা নয়, কিন্তু তার বাড়িতে ইন্সপেক্টর এসেছেন স্কুলের পরে এ খবরে অনেকের সঙ্গে নিস্তারিণীয় চঞ্চল হয়েছিল। সে তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে চায়ের সরঞ্জামা নিয়ে আর নিজের ঘরে তৈরি কিছু খাবার দিয়ে সাহেবের জন্য পাঠিয়ে দিলে রনুর হাতে। চা পান করতে করতে সাহেব বললেন, আপনার সঙ্গে আলাপ করে ভারী খুশি হলাম। সমাজতত্ত্ব সম্বন্ধে এমন পরিষ্কার ধারণা আমি খুব কম লোকের দেখেছি। প্রসঙ্গক্রমে সাহেব বললেন যে তিনি অর্থনীতির অনার্স পেয়ে বিলেত থেকে পাশ করে এসেছেন। এই নিয়ে আর খানিকক্ষণ আলোচনা করে শেষে সাহেব বইগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে তার ভেতর থেকে 4খানা বই বেছে নিয়ে বললেন, এই বই কখানা আমি নিতে পারি কয়েকদিনের জন্য? রবিন হিসেব করলে না যে কত কষ্টে সে ওই বই সংগ্রহ করেছে। কৃতার্থ হয়ে বললে, নিশ্চয়ই। বরং বইগুলি জীর্ণ মলিন বলে সে বড় কুণ্ঠা বোধ করল। যাবার সময় ইন্সপেক্টর বললেন, আপনি এখানে নিজেকে অপচয় করছেন। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা আপনার জন্যে। আর দেখুন, আপনার মাইনে বাড়াবার জন্য হেডমাস্টারকেও বলেছি, আমার রিপোর্টেও লিখেছি, যদি ওরা না দেয় কি অন্তত 80 টাকার কম দেয় তবে আমাকে জানাবেন। সাহেব বাইসাইকেলে করে চলে গেলেন। ইন্সপেক্টর যে সবাইকে গালাগালি দিয়ে রবিন মাস্টারকে এমন সমাদর করে গেছেন তাতে সবার চোখ টাটিয়ে উঠল। তিনি চলে যাবার পর হেডমাস্টার বললেন, শালুক চিনেছেন গোপাল ঠাকুর, পাগল সাহেব, পাগল না হলে তাঁর চোখে লাগে। কিছুদিন পর ব্ল্যাক সাহেবের অর্ডার মোতাবেক কলকাতা থেকে 1 প্যাকেট বই এলো রবিনের নামে। রবিন লোভীর মতো সেই বইগুলো নিয়ে মনের আনন্দে পড়তে লাগল। তার মাইনে বাড়াবার কথা নিয়ে কমিটিতে মাস 2 গবেষণার পর কমিটি সিদ্ধান্ত করলেন 10 টাকা বাড়ানো যেতে পারে। কিন্তু ব্ল্যাক সাহেব তার পরেই বদলি হয়ে যাওয়ায় সে সিদ্ধান্ত আর কাজে এলো না। রবিন মাস্টারের সেদিকে খেয়াল ছিল না। জীবনে প্রথম একটা সত্যিকার পণ্ডিত লোকের কাছে সমাদর পেয়ে কৃতার্থতায় তার মন্তর এমন পরিপূর্ণ হয়ে উঠেছিল যে সে ওসব খেয়ালই করল না। তারপর যখন ব্ল্যাক সাহেব তাকে মাসে 2-1খানা করে চিঠি লিখে তার সঙ্গে অর্থনীতি সমাজতত্ত্বের সমস্যা আলোচনা করতে লাগলেন, তখন আর তার তৃপ্তির সীমা রইল না। তার এতদিনের অসার্থকতার বোঝা যেন ঝরে পড়ে গেল অঙ্গ থেকে। যৌবনের উৎসাহ যেন আবার ভরে দিল তার অন্তর। সেবার পুজোর ছুটিতে কলকাতায় গিয়ে একটা অভাবনীয় ঘটনা ঘটল। ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে সে পড়ছিল আর নোট করছিল। কাজ শেষ করে যখন মুখ তুলে চাইলে তখন দেখতে পেল যে তার সামনে বসে একটি মহিলা ঠিক তারই মতো কতকগুলি অর্থনীতির বই নিয়ে পড়ছেন। কৌতূহলী দৃষ্টিতে মহিলাটির দিকে সে ভালো করে তাকিয়ে দেখল। বোধহয় 40-45 বয়স হবে তার। মাথার সামনের চুলগুলো পেকে গেছে, মুখ শীর্ণ। মুখখানা রবিনের চেনা চেনা মনে হলো, কিন্তু ঠিক ঠাহর করতে পারল না কোথায় দেখেছে ওকে। ফেরার সময় সেই মহিলা এবং তার সঙ্গী এক ভদ্রলোক রবিনের সঙ্গে একই ট্রামে উঠলেন। মহিলাটি একবার তার দিকে চোখ তুলে চাইলেন। তাকে দেখে এখন রবিনের তড়িৎ বলে মনে হলো। তৎক্ষণাৎ সে সেই ভদ্রলোকের কাছে গিয়ে বললে, একটা কথা জিজ্ঞেস করতে পারি মশাই? এই আপনার সঙ্গের মহিলাটির নাম জানতে পারি কি? ভদ্রলোক তার এই প্রশ্নের স্পর্ধায় অবাক হয়ে উগ্রস্বরে বললেন, তাতে তোমার কি দরকার? অত্যন্ত অপ্রস্তুত হলো রবিন মাস্টার। কাঁচুমাচু হয়ে সে বলল, ঠিক ঠিক, বড্ড অপরাধ হয়ে গেছে, মাফ করবেন। আমি ভেবেছিলাম আমি একটি মেয়েকে চিনতাম, মানে পড়াতাম। মহিলাটি তার দিকে তাকিয়ে শুনছিল। সে হঠাৎ বলে উঠল, আপনি কি রবিবাবু? রবিন মাস্টার হেসে বললে,
তাহলে আপনি তড়িৎ? মহিলাটি এগিয়ে এসে রবিন মাস্টারের হাত ধরে উৎফুল্ল নয়নে তার মুখের দিকে চেয়ে বললে, কি সৌভাগ্য! আপনি এখানে কোথায় আছেন? কতদিন আছেন? রবিন উত্তরে হড়বড় করে অনেক কথা বললে। তার আর আনন্দের সীমা নেই। তড়িতের স্বামী বললে, এই আমার বেয়াদপি মাপ করবেন, আমি চিনতে পারিনি। রবিন হো হো করে হেসে বললে, এই আর বেয়াদপি কি, আপনি আমায় চিনবেনই বা কী করে? আমার সঙ্গে তো আপনার কোনোদিন দেখা হয়নি। তারা রবিন মাস্টারকে টেনে নিয়ে গেল তাদের বাসায়। খাইয়ে দাইয়ে গল্প গুজব করে তাকে বিদায় দেবার সময় তড়িৎ বললে, কাল সকালেই আসবেন কিন্তু বাক্স বিছানা নিয়ে। মাত্র তো আর 15টা দিন থাকবেন, এর ভেতর এক দণ্ডও আপনাকে ছাড়ছি নে। আনন্দে রবিন মাস্টারের মাথাটা যেন ঘুরপাক খেতে লাগল। তড়িৎ তাকে মহা সমাদর করেছে। সেই ধ্যানে একেবারে মশগুল হয়ে সে হাওয়ার উপর চলতে লাগল। তড়িৎ এবং তার স্বামী দুজনেই দিল্লিতে চাকরি করে। সুকেশ ইন্ডিয়া গভর্নমেন্টে, আর তড়িৎ সেখানকার মেয়েদের কলেজের অধ্যাপিকা। তারা কয়েক মাসের ছুটি নিয়ে কলকাতায় এসেছে। বড় ছেলে সঙ্গে আছে, আর সব ছেলেপিলেরা দেশে গেছে তড়িতের বাপমার সঙ্গে। তড়িৎ পড়ায় অর্থনীতি। শুনে রবিন মাস্টার ভারী আশ্চর্য হয়ে গেল। বললে, আশ্চর্য তো, আপনিও আমারই মতো অর্থনীতি চর্চা করেন। তড়িৎ সে কথার উত্তরে হেসে বলল, আমার মনের গতি যে আপনার মতোই হবে সে আর এত আশ্চর্য কি? আমার মনের সুর যে আপনিই বেঁধে দিয়েছিলেন। পরের দিন রবিন তল্পিতল্পা নিয়ে তড়িতের অতিথি হল। নানা বিষয়ের গল্প আলোচনা হলো সারা সকাল। সেই সব আলোচনার মধ্যে দিয়ে সুকেশ বুঝল রবিন চিন্তাশীল ভাবুক মানুষ, পাণ্ডিত্যও তার কম নয়। এইভাবে কথায় কথায় বেলা হয়ে গেল। তড়িৎ রবিনকে স্নান করতে বলে তার ব্যাগের চাবিটা চাইল। রবিন বললে, চাবি তো নেই ব্যাগের। তাই নাকি? বলে ব্যাগটা খুলতে গেল তড়িৎ। মহা আপত্তি করে রবিন তাকে বাধা দিলে। তড়িৎ বললে, সরুন বলছি, নইলে ভালো হবে না কিন্তু। ব্যাগ খুলে তড়িৎ দেখলে তাতে আছে কয়েকখানা পুরনো বই, কয়েকটা নোটের খাতা, একখানা ময়লা কাপড় আর একটা ফর্সা জামা। রবিনের দিকে চেয়ে সে বললে, এই নাকি আপনার সব কাপড় চোপড়? রবিন লজ্জায় মাথা নিচু করে রইল। রবিনের থলি খুলে তড়িৎ 2টো টাকা বের করলে। তারপর বড় ছেলেকে ডেকে তার হাতে লুকিয়ে আরও 5টা টাকা দিয়ে বাইরে পাঠালো। ছেলে বাইকে চড়ে মিনিট 15 ভেতর একজোড়া মিলের ধোয়া ধুতি, একজোড়া তোয়ালে আর একজোড়া গেঞ্জি নিয়ে এলো। সেই কাপড়, গেঞ্জি আর ব্যাগের ভেতরকার ফর্সা জামাটা নিয়ে তড়িৎ রবিনকে বাথরুমের পথ দেখিয়ে নিয়ে গেল। এরপর তড়িৎ রবিনকে তাড়িয়ে বেড়াতে লাগলো। নাপিত ডেকে তার চুল কাটালে আর দাড়ি ছাঁটালে, এবং স্নানের পর চিরুনি বুরুশ এনে দিলে তাকে চুল আঁচড়াতে। দর্জির দোকানে জরুরি অর্ডার দিয়ে তৈরি হলো রবিনের 6টা পাঞ্জাবি। এলো আর এক জোড়া ধুতি। তার দাম তড়িৎ বের করলে রবিনের মানিব্যাগ থেকেই, কিন্তু তার সঙ্গে তড়িতের যে কতটা টাকা গেল তা রবিন জানল না। তাতে সে ব্যাগের গর্ভ এত ক্ষীণ হয়ে উঠল যে রবিনের বুক কাঁপতে লাগল। 40টি টাকা সে বহু কষ্টে সঞ্চয় করেছিল। এসেছিল সে 3rd ক্লাসে, থাকতো একটা হোটেলে যেখানে দিন 6 আনায় চলে। বাকি টাকা সে রেখেছিল বই কিনবে বলে, কিন্তু সে বুঝতে পারলে যে বই কেনা এইসব অপব্যয়ের ফলে তার আর হবে না। বুক কাঁপল বটে, কিন্তু অপূর্ব কৃতার্থতায় ভরে উঠল তার চিত্ত। দুপুরবেলায় খেয়ে দিয়ে তড়িৎ তাকে নিয়ে ইম্পিরিয়াল লাইব্রেরিতে যায়। রবিন সঙ্গে যায় বলে সুকেশকে আর তড়িতের সঙ্গে যেতে হয় না। তার যেতে হতো শুধু তড়িৎ একলা বেরুতে পারে না বলে। লাইব্রেরিতে সারা দিন কাজ করে তারা বাড়ি ফেরবার সময় বেশ একটু ঘুরে ফিরে বেরিয়ে আসত। রবিন তড়িৎকে দীক্ষিত করে ফেলল পুরনো বইয়ের দোকানে বই ঘাঁটার মন্ত্রে। সেখানে এত ভালো ভালো বই এত সস্তায় পাওয়া যায় দেখে অবাক হয়ে গেল তড়িৎ। অনেকগুলো বই কিনে ফেলল সে। বাড়ি ফিরে তড়িৎ নিজে রান্না করে, তারপর চলে গল্প গুজব।
রাত্রে খাওয়ার পরও অনেক রাত পর্যন্ত তাদের আড্ডা আলোচনা হয়। রবিনের অন্তর যেন আনন্দে উপচে পড়তে লাগলো। জীবনে যে এত সুখ, এত সৌভাগ্য, এত আরাম, এত আনন্দ সম্ভব তা সে কোনো দিনও জানত না। একটি একটি করে তার এই কয় বছরের জীবনের সবগুলি কথা রবিন প্রকাশ করে ফেললে তড়িতের কাছে। একদিন গভীর রাত্রে রবিনের দুঃখময় জীবনের কাহিনী শুনতে শুনতে তড়িতের চোখ ভরে উঠল অশ্রুতে। দুদিন বাদে ভাইফোঁটা, তার পরের দিন স্কুল খুলবে, তাই ভাইফোঁটার আগের দিন যেতেই হয়, অথচ যেতে তার মন সরে না, কিন্তু যেতে তো হবেই। তড়িৎ আপত্তি তুলল, ভাইফোঁটার আগে তার কিছুতেই যাওয়া হবে না। সে বললে, একদিন ছুটি নিন। এ কথা ভাবতে রবিনের ভয় হলো। একটি দিন ছুটি চাইলেও যে হেডমাস্টার তাকে কি নাকাল করবেন সেই ভাবনায় সে অস্থির হয়ে উঠল। তড়িৎ বসল টাইম টেবিল নিয়ে হিসেব করতে। দেখা গেল যে ভাইফোঁটার দিন বিকেলের দিকে একটা ট্রেনে গিয়ে 3 জায়গায় চেঞ্জ করে বাকি রাস্তাটা মোটরে গেলে রবিন স্কুল বসার 1 ঘন্টা আগে বাড়ি পৌঁছতে পারে। সুতরাং এরপর আর আপত্তি চলল না। মহা আড়ম্বর করে তড়িৎ রবিনকে ভাইফোঁটা দিলে, আর ফোঁটার সঙ্গে দিলে 2 জোড়া ধুতি, 2টো পাঞ্জাবি আর 2খানা চাদর। খাওয়া দাওয়ার পর যখন রওনা হবে তখন রবিন বলল, এইবার আমার ব্যাগটা। তড়িৎ বললে, সেটা পাবেন না, ওটা থাক আমার কাছে। রবিন দেখতে পেল যে তার সঙ্গে গাড়িতে উঠছে ঝকঝকে চামড়ার নতুন 2টো সুটকেস। একখানার ভেতর আছে তার কাপড় চোপড়, আর একখানায় তার স্ত্রী ও ছেলেপিলেদের পোশাক পরিচ্ছদ। এতদিন তড়িৎ তার সঙ্গে সঙ্গে গিয়ে যত বই কিনেছিল সেগুলো সব সে দিয়ে দিয়েছে এর মধ্যে। রবিনের চোখের জল উচ্ছ্বসিত হয়ে উঠল। তড়িৎ তাকে গড় হয়ে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে খুব মৃদুস্বরে বললে, কোনোদিন ভাবিনি আপনার সঙ্গে দেখা হলে এত কষ্ট পাব। এত দুঃখে আছেন আপনি, ভাবতে বুক ফেটে যায় আমার। চোখ মুছতে মুছতে রবিন গিয়ে উঠল গাড়িতে। রবিন মাস্টার যখন গায়ে ফিরে এলো তখন তাকে চেনাই দায়। বেশ দুরস্ত চুলদাড়ি, সেই ছেঁড়া ময়লা ছিটের কোট আর ধুতির বদলে তার পরনে পরিষ্কার সাদা ধুতি, পাঞ্জাবি এবং চাদর। দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু ভিতরের পরিবর্তনের কাছে সেই বাইরের পরিবর্তন কিছুই নয়। তার জীবন এতদিন ছিল পুঞ্জীভূত ব্যর্থতার বোঝা। প্রথমে ব্ল্যাক সাহেব এবং তারপর স্বয়ং তড়িৎ ও তার স্বামী পাণ্ডিত্যের আদর করে তার আত্মাদর, সাহস ও স্ফূর্তি এতটা বাড়িয়ে দিয়েছে যে তাতে রবিন মাস্টারের মনে নবজীবনের সঞ্চার হয়েছে। এই পরম সার্থকতার আনন্দে সব ব্যর্থতা তার ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেল। ঊষর মরুভূমির মতো নীরস, তপ্ত, জ্বালাময় ছিল তার জীবন। মরু ঝড়ের মতো মাঝে মাঝে তার বুকের ভেতর হু হু করে উঠত। একটা স্থির, স্তব্ধ, শুষ্ক, উগ্র তাপ তার অন্তরের তলা পর্যন্ত ঝাঁঝরা করে দিত। কিন্তু আজ হঠাৎ তার জীবনের চেহারা বদলে গেছে। পৃথিবীতে অন্তত একটি মানুষ তাকে বড় ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, মর্যাদা দেয়। কি অপূর্ব তড়িতের সে প্রীতি! স্নিগ্ধ, পবিত্র, নির্মল, কোনো ক্লেদ বা গ্লানি নেই তাতে। দেবতার মতো স্বামী তার, চাঁদের মতো ছেলেপিলে, ছবির মতো পরিচ্ছন্ন সুন্দর তার গৃহস্থালী। সুখের উপাদানের কোনো অভাবই নেই। স্বামীকে সে ভালোবাসে, ছেলেপিলেদের নিয়ে সে তন্ময়। তাকেই কি কম ভালোবাসে তড়িৎ? কতদিন বাদে দেখা, অন্য কেউ হলে হয়তো চিনতেই পারত না, আর চিনলেও এত আদর আপ্যায়ন নিশ্চয়ই করত না। ছেলেবেলার শিক্ষাগুরুকে বড় হয়ে কজনই বা মনে রাখে। তড়িৎ কিন্তু ভোলেনি। শ্রদ্ধা, ভক্তি এবং প্রীতির বন্যায় তাকে একেবারে ভাসিয়ে দিয়েছে। এ একটা পবিত্র স্বর্গীয় প্রীতি, যার গরিমার সীমা নেই। জীবনের একটা মানে সে খুঁজে পেয়েছে। সার্থকতার স্বাদ পেয়ে সে কৃতার্থ হয়ে গেছে। নতুন উৎসাহ, নতুন উদ্দীপনায় পরিপূর্ণ তার চিত্ত। সাহসে ভরে গেছে তার প্রাণ। আশাশূন্য যে নিরর্থক জীবন সে বহন করে এসেছে এতদিন,
তা যেন কোথায় লুকিয়ে পড়েছে। রবিন মাস্টার আবার চাঙ্গা হয়ে কাজে লেগে গেল। বরাবরই তার মনে নতুন কিছু করবার পরিকল্পনা জেগে উঠত, কিন্তু ইদানিং সে কোনো কিছুতেই মাথা গলাত না। ভাবত কি হবে ছটপট করে, কিছুই হবার নয়, এই ধরপড়ানি মিথ্যে। এতদিন যেমন কেটেছে, জীবনের বাকি বছরও তেমনি কেটে যাবে। কিন্তু তার এই নবজীবন লাভের সঙ্গে সঙ্গে নতুন সংকল্পগুলো আবার মাথা খাড়া করে উঠতে লাগল। তড়িতের সংসারে 15 দিন বাস করে তার মনে হয়েছিল অতটা সচ্ছলতার সংসার তার হবে না কোনো দিন, কিন্তু তার যে সামান্য সম্বল তা দিয়েও অনেক পরিচ্ছন্ন হয়ে বাস করা যায়। তড়িৎ তাকে এ সম্বন্ধে অনেক উপদেশও দিয়েছিল। রবিন কাপড় জামা ছাড়তেই তড়িৎ তখনই সেগুলো সাবান দিয়ে কেচে শুকোতে দিত। কাজেই কাপড়ে এক বিন্দু ময়লা থাকতো না কোনো দিন। তড়িৎ এবং তার স্বামী বাড়ির দরজা জানলা তৈজসপত্র নিজ হাতে ঝেড়ে পুছে পরিষ্কার করত। তা দেখে রবিনের মনে হয় এই সামান্য কাজ করে তার পক্ষেও পরিচ্ছন্নভাবে থাকা সম্ভব। শুধু সম্ভব নয়, এ তার কর্তব্য। শিক্ষার প্রণালী নিয়েও অনেক কথা হয়েছিল তড়িতের সঙ্গে। সে কেন ছেলেদের নিয়ে সেই প্রণালীতে কাজ করতে চেষ্টা করবে না? হেডমাস্টারের এক হুমকি খেয়ে সে কেনই বা স্কুলের হিত চিন্তা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে আছে? এ স্কুল তো তারই কল্পনা, সে কেন একে নিজের মনের মতো করে গড়ে তোলবার চেষ্টা করবে না? মনে পড়ল একদিন সে দুটি শিক্ষককে সামান্য দুটো কথা বলে দিয়েছিল, তাতেই তাদের শিক্ষার রকম এত বদলে গেছে যে ব্ল্যাক সাহেব পর্যন্ত তারিফ করে গেছেন। এমনি করে সে কেন সব শিক্ষককে শিক্ষা দিয়ে ছেলেদের উন্নতির চেষ্টা করবে না? তার মনে হলো যে গ্রামের আর্থিক উন্নতির জন্য যে প্ল্যান সে করেছিল সেটা ভয় পেয়ে ছেড়ে দিয়ে সে অন্যায় করেছে। বাড়িতে এলে তার চেহারা দেখে নিস্তারিণী চমকে গেল। হেসে বলল, ইস, এবারে যে কলকাতায় গিয়ে একবারে বাবু হয়ে এসেছ দেখছি। হেসে রবিন মাস্টার উত্তর করলে, হ্যাঁ গো, আর তোমাকেও বাবু করবার জোগাড় নিয়ে এসেছি। দুটো সুটকেস দেখে নিস্তারিণী বললে, এগুলো কার? হাসি মুখে বিজয়গর্বে রবিন মাস্টার বললে, হে আমারই। নিস্তারিণীর মুখে উদ্বেগের ছায়া পড়ল। কলকাতা গিয়ে রবিন মাস্টারের কি পাগলামির ঝোঁক হয়েছিল? টাকাগুলো না জানি কি তছনছ করে এসেছে। জিজ্ঞেস করলে, কত হয়েছে দুটো? খুব হেসে রবিন মাস্টার বললে, কিছুই না, এ দুটো প্রেজেন্ট পেয়েছি। প্রেজেন্ট? সে কি? আরে উপহার বলছি সব, আগে চলো দেখাই। ভুল করে প্রথমে সে খুলে বসলো বইয়ের বাক্সটা। বই দেখে নিস্তারিণী চোখ কপালে তুলে বললে, এত বই তুমি কিনেছ? কতগুলো টাকা জলে ফেললে শুনি? 1 পয়সাও নয়, এ সবই প্রেজেন্ট। তারপর কাপড়ের বাক্স খোলা হলো। তা থেকে রবিনের নিজের কতকগুলো কাপড় জামা চাদর বের হলো। নিস্তারিণী একটু শ্লেষের সুরে বললে, এও কি প্রেজেন্ট নাকি? রবিন ঢোক গিলে বললে, প্রায়। তারপর বের হলো নিস্তারিণীর শাড়ি, সেমিজ, ব্লাউজ আর ছেলেদের কাপড় জামা। শান্তিপুরের শাড়ি এবং সেমি ব্লাউজ দেখে নিস্তারিণী হাসি মুখে বললে, এসব কার জন্যে? রবিন বললে, তোমার জন্যে। হেসে নিস্তারিণী বললে, দূর, পাগল নাকি তুমি? এসব পরবার বয়স কি আছে আমার? যথেষ্ট আছে। যে এসব দিয়েছে সে তোমার চেয়ে বড়, আর এর চেয়ে ঢের জমকালো শাড়ি জামা সে পরে। কে সে? যথাসম্ভব নির্বিকার চেহারা করে রবিন বললে, একটি মেয়েকে আমি ছেলেবেলায় পড়াতাম, এখন সে মস্ত বড় লোক। আমার সঙ্গে কলকাতায় হঠাৎ দেখা হলো। সে তোমাদের জন্য পুজোর কাপড় আর আমাকে ভাইফোঁটার উপহার দিয়েছে। শুনে আশ্বস্ত হলো নিস্তারিণী। রবিন মাস্টারের নবকলেবর দেখে ছেলেরা কানাকানি করতে লাগলো। মাস্টারেরা রসিকতা আরম্ভ করলেন। ওসব শোনবার বা গ্রাহ্য করবার মতো মনের অবস্থা তার ছিল না। হেড পণ্ডিত মশাই একটা উদ্ভট শ্লোক আউড়ে তাকে বললেন,
রবিদা, সবই তো করলে, এক শিশি কলপ নিয়ে এলে না কেন? রবিন বলল, আমি কি করি না করি তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? দমদম করে চলে গেল সে নিজের ক্লাসে। টিফিনের ঘন্টায় অফিসে গিয়ে খবর পেল হেডমাস্টার তাকে ডেকেছেন। অমনি তার মনে হলো যে হেড পণ্ডিত হয়তো হেডমাস্টারের কাছে গিয়ে তার নামে নালিশ করেছে, তাই এই ডাক। রুক্ষ মেজাজে উগ্র মূর্তিতে যুদ্ধং দেহীর মতো ভাব করে সে গিয়ে হেডমাস্টারের কাছে উপস্থিত হল। গিয়ে দেখলে ব্যাপার অন্যরকম। ব্ল্যাক সাহেব তাঁর ইন্সপেকশন রিপোর্টে স্কুলের খুব বিরুদ্ধ সমালোচনা করেছিলেন। গেল 10 বছরের মধ্যে স্কুলের ছাত্রদের পরীক্ষার ফল যে ক্রমশই খারাপ হতে হতে এখন একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে, তা দেখিয়ে তিনি বহু দোষ ত্রুটির আমূল সংস্কারের প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্টে তিনি রবিন মাস্টারের বহু সুখ্যাতি করে বলেছিলেন যে রবিন মাস্টারকে স্কুলের কর্তৃত্বের সকল ভার থেকে সরানোর ফলেই স্কুলের এই অধোগতি। তার একটি প্রস্তাব এই যে রবিন মাস্টারকে 100 টাকা বেতনে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিযুক্ত করে স্কুলের সব শ্রেণীর শিক্ষা পরিদর্শনের ভার প্রধানত তার হাতেই দেওয়া হোক। ব্ল্যাক সাহেব ইন্সপেক্টর থাকতে থাকতেই হেডমাস্টার এই রিপোর্টের একটা উত্তর দিয়ে বলেছিলেন যে ইন্সপেক্টরের সমস্ত প্রস্তাবই কার্যে পরিণত করার ব্যবস্থা হচ্ছে, আর রবিন মাস্টারের মাইনে বাড়ানো সম্বন্ধেও কমিটি বিবেচনা করছেন। অনেক টালবাহানা করে কমিটি রবিন মাস্টারের 50 টাকা বেতন ধার্য করেছিলেন, কিন্তু সেই সময় ব্ল্যাক সাহেব বদলি হয়ে যাওয়ায় সে প্রস্তাব উল্টে যায়। ব্ল্যাক সাহেবের অন্য প্রস্তাবগুলির সম্বন্ধেও বিশেষ কিছু করা হয়নি। সবাই ভেবেছিলেন ব্ল্যাক সাহেব একটা বদ্ধ পাগল, তাঁর ওইসব পাগলামি তার পরের স্থায়ী ইন্সপেক্টর ধরবেন না। ব্ল্যাক সাহেবের জায়গায় এলেন একজন নিরীহ ভালো মানুষ ইন্সপেক্টর। রবিন মাস্টার প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মাইনে সম্বন্ধে কর্তৃপক্ষ কি করেন তা সে ব্ল্যাক সাহেবকে জানাবে। ব্ল্যাক সাহেব তখন সিমলায় স্পেশাল ডিউটিতে, সুতরাং তাকে জানিয়ে বিশেষ কিছু কাজ হবে তা তার মনে হয়নি। তবু প্রতিশ্রুতি রক্ষার জন্য রবিন মাস্টার কথাটা জানিয়েছিল। ব্ল্যাক সাহেব সেই চিঠি পেয়েই চটে উঠলেন। তিনি তখনই ডিরেক্টরের কাছে একখানা বিস্তারিত পত্র লিখে দিলেন। ডিরেক্টর সেই পত্র ইন্সপেক্টরকে পাঠিয়ে খুব কড়া হবার উপদেশ দিলেন। তাই ইন্সপেক্টর খুব কড়া একখানা চিঠি লিখে জানিয়েছেন যে ব্ল্যাক সাহেবের রিপোর্টে যেসব সংস্কারের কথা বলা হয়েছে সেগুলি এখনও কার্যে পরিণত না হওয়ায় একটা গুরুতর ত্রুটি হয়েছে, এবং 1 মাসের মধ্যে সমস্ত সংস্কার করবার রিপোর্ট না পেলে সরকারি সাহায্যের টাকা দেওয়া হবে না। এই চিঠি পেয়ে হেডমাস্টার এবং স্কুল কমিটি একেবারে বেসামাল হয়ে পড়লেন। সরকারি সাহায্যের টাকা না পেলে তাঁদের চলবে না, অথচ তা পেতে হলে যেসব সংস্কার করতে হবে তাও দুরূহ। আর সব বিষয়ে একরকম জোড়াতালি দিয়ে চলে, কিন্তু সবচেয়ে বেশি শক্ত কথা সেকেন্ড মাস্টারকে ডিঙিয়ে রবিন মাস্টারকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করা। রবিন মাস্টার আসতেই হেডমাস্টার সৌজন্যের আতিশয্যে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে আর একখানা চেয়ারে বসালেন। এই মহা বিপদে পড়েছি রবিবাবু, তাই আপনার স্মরণ নিতে হচ্ছে। এই দেখুন ইন্সপেক্টরের চিঠি, আর এই আপনার ব্ল্যাক সাহেবের রিপোর্ট, পড়ে দেখুন। চিঠি ও রিপোর্ট পড়ে ভ্রু কুঞ্চিত করে রবিন মাস্টার বললে, তা আমি এর কি করব? হেসে হেডমাস্টার বললেন, সে কি কথা, আপনারই তো সব করবার কথা, আপনারই তো এই স্কুল। এটা থাকলে আপনার অমর কীর্তি থাকবে, আর উঠে গেলে আপনার একটা কীর্তি লোপ পাবে। তা এখন যা বিপদ তাতে তো স্কুল না থাকবার সামিল। একে বসিয়েছেন আপনি, এর বাঁচাবার উপায়ও আপনাকে করতে হবে। কথাগুলি বেশ তৃপ্তিদায়ক। যে হেডমাস্টার রবিন মাস্টারকে তাড়াবার জন্যে না করেছেন এমন কাজ নেই, আর কেড়ে নিয়েছেন তার হাত থেকে সব কাজ করবার শক্তি, তিনিও আজ বিপদে পড়ে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে রবিন মাস্টারই স্কুলের প্রাণ প্রতিষ্ঠা করেছিল, আর একে রক্ষা করতে হলে তাকে ছাড়া গতি নেই। অন্তরে বেশ জয়ের উল্লাস অনুভব করল রবিন। তা আমায় কি করতে হবে? প্রশ্ন করল সে। হেডমাস্টার বললেন, আপনি যদি ওই ব্ল্যাক সাহেবকে একখানা চিঠি লিখে দেন, তবে তাঁর অনুরোধে ইন্সপেক্টর আমাদের অন্তত বছরখানেক সময় দেবেন নিশ্চয়ই। রবিন মাস্টার বললে, বাপ রে, ব্ল্যাক সাহেবকে আমি এত বড় স্পর্ধার কথা লিখতে পারবো না।
তাছাড়া তিনি বোধহয় ঘুরে বেড়াচ্ছেন, এখন কোথায় আছেন তাও জানি না আমি। হেডমাস্টার বললেন, তাহলে আপনি বলুন কি করে এই বিপদ থেকে রক্ষা পাই আমরা। কেমন করে যথাসম্ভব সহজে এবং সংক্ষেপে ব্ল্যাক সাহেবের প্রস্তাব কার্যে পরিণত করা যায় সে সম্বন্ধে পরামর্শ দিল রবিন মাস্টার। প্রত্যেকটা কথা শুনে হেডমাস্টার বললেন, ঠিক ঠিক, চমৎকার কথা, এইটা আমাদের খেয়াল হয়নি। তারপর এলো লাইব্রেরি আর রবিন মাস্টারের প্রশ্ন। হেডমাস্টার বললেন, এই দুটোর সম্বন্ধে কি উপায়? এমনি 200-300 টাকা ঘাটতি হয়, এর ওপর এই খরচা করি কেমন করে? রবিন মাস্টার লাইব্রেরির নতুন বইয়ের প্রস্তাবিত ফর্দের উপর চোখ বুলিয়ে বললে, এর মধ্যে বেশিরভাগ বই আমার কাছে আছে বোধহয়, আমার এখন সেগুলোর বেশি দরকার পড়ে না, আপনারা এনে রাখতে পারেন। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি চাই? অমনি কি বলছিলাম মশাই যে আপনি ছাড়া আর কে রক্ষা করতে পারবে? তারপর আপনার প্রমোশনের কথাটা, এ সম্বন্ধে কি করা যায়? ও সম্বন্ধে কি আর করা যায়? সে কি কথা রবিনবাবু, এত করে আপনি এইটুকুর জন্যে নির্দয় হবেন? এ সম্বন্ধে আপনি ছাড়া কেউ কিছু বলতেই পারে না। ব্ল্যাক সাহেব যা বলেছেন সে অতি অবশ্য কর্তব্য। আপনাকে 100 টাকা কেন, 200 টাকা দিলেও আপনার উপযুক্ত হয় না। কিন্তু এই দেখতেই পাচ্ছেন আমাদের আর্থিক অবস্থা, উপায় নেই। এখন আপনি দয়া করে ছেড়ে দিলে এর উপায় হয়। ধরুন, এই আপনি যদি একখানা চিঠি লেখেন যে স্কুল আপনার নিজের, এর ক্ষতি বৃদ্ধিতে আপনার অন্তরের যোগ আছে, আর সেই দিকে দৃষ্টি রেখে আপনি এখন কোনো বেতন বৃদ্ধি চান না, তবেই সব ওই গোল মিটে যায়। রবিনের অন্তর একবার বিদ্রোহী হয়ে উঠল। সে মনে মনে ভাবলে, সব দিক রক্ষার আরও তো সহজ উপায় আছে। হেডমাস্টার তাঁর 150 টাকা মাইনে থেকে 50 টাকা ছেড়ে দিলেই তো পারেন। কিন্তু হেডমাস্টারের মুখের ওপর এমন কথা বলতে সে পারল না। সে শুধু ঘাড় নেড়ে বললে, দেখুন, সে কথাটা তো সত্যি হবে না। স্কুল আমার নয়, আপনাদের কমিটির। এর কাজ পরিচালনায় আমার কোনো হাত নেই। আমি শুধু থার্ড মাস্টার। আপনার হুকুমে ছেলেদের হিস্ট্রি, হাইজিন পড়াই। এত বড় লম্বা কথা বলার স্পর্ধা আমার নেই। হেডমাস্টার দেখলেন যে খুব সহজে এই কাজটা হাসিল হবে না। তিনি তাড়াতাড়ি বললেন, সে কথা নয়, আপনি ভুল বুঝবেন না। সে বিষয়ে আমাদের এতদিনকার ত্রুটি নিশ্চয়ই সংশোধন করব। আপনাকে স্কুল কমিটির মেম্বার করে নিচ্ছি, আর সমস্ত স্কুলের পরিদর্শনের ভার দিচ্ছি এখনই। আর যদি আপনি চান তবে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করতেও আমাদের আপত্তি নেই। আপনি দয়া করে বেতন বৃদ্ধিটা স্কুলকে ভিক্ষা দিন। রবিন মাস্টার এতে খুশি হয়ে গেল। টাকা 2-10টা নাই বা পেল, কিন্তু এই অধিকারে সে স্কুলটা নিজের মতো করে চালাতে পারবে, কাজের মতো কাজ দেখিয়ে যেতে পারবে। সে তখনই সম্মত হয়ে হেডমাস্টারের নির্দেশ অনুযায়ী স্কুলের হিতের জন্য বেতন বৃদ্ধি চায় না বলে চিঠি লিখে দিলে। খুব উৎফুল্ল হৃদয়ে বাড়ি ফিরল সে। সেই দিন কমিটি থেকে সব পাশ হয়ে গেল। যোগেশ হেসে বললে, কেমন করে বাগালেন এ চিঠি? হেডমাস্টার হেসে বললেন, রবিন মাস্টারকে তোয়াজ করে ল্যাজ মোটা করে দিতেই সে একেবারে চিত। যা বললাম তাই করলে। আরে পাগল মানুষ, ওকে একটু খোসামত করলে কি না করানো যায়। রবিন মাস্টার দেখলে চারিদিক দিয়েই যেন তার অদৃষ্ট খুলে যাচ্ছে এতদিনে। স্কুলে মাইনে নাই বাড়ুক, তার কাজ করবার ক্ষমতা বেড়ে যাবে, আধিপত্য হবে একটা, যার ফলে সে তার আদর্শগুলো কাজে পরিণত করতে পারবে। বাড়িতে নিস্তারিণী আর রবিনকে ঘাঁটায় না, সময় অসময়ে তার হুকুম নিয়ে হাজির হয় না। রবিন নিজের মতো নিজে তার বাইরের ঘরে বসে যা ইচ্ছে করতে পারে, তাই সে বাইরের ঘরের বইগুলো সাজিয়ে গুছিয়ে বেশ ভদ্র পরিচ্ছন্ন করে ফেললে। আবার এদিকে চাষিরাও তার কাছে খুব আসতে লাগলো। পাটের দর এবার এত পড়ে গেছে যে পাট জন্মাবার খরচাও পোষায়নি কারো, তাই চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে সবাই। তারা ভেবে দেখলে যে এর চেয়ে পাটের জমিগুলো ফেলে রাখলে তাদের লোকসান হতো কম। কারো কারো মনে পড়ল যে রবিন মাস্টার পাটের জমি কমিয়ে অন্য ফসল বুনতে বলেছিল। হোক মাস্টার পাগল,
কিন্তু সে বলেছিল ঠিক, আর সে জানে অনেক কথা। তাই চাষিরা একে একে এবং দলে দলে তার কাছে আসতে লাগলো পরামর্শের জন্য। উৎসাহে ভরে উঠল রবিন মাস্টারের অন্তর। এতদিনে বুঝি তার স্বপ্ন সফল হবে। দিনের পর দিন তার বাড়িতে বৈঠক বসতে লাগলো। প্রতিজনের কাছে একই কথা বারবার বলতে বলতে তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেল, কিন্তু উৎসাহ তার কমল না। বাংলার চাষি জমিতে দুবার চাষ দিয়ে দুটো বীজ ছড়িয়ে আসে, দু একবার নিড়ানি দেয়, তারপর ফসল হলে কেটে ঘরে তোলে। পাট করতে তাদের খাটতে হয়, কিন্তু মাত্র সামান্য কয়েকদিন, এর বেশি তাদের কিছুই করতে হয় না। বাকি বছরটা তারা বেকার থাকে। ধীরে সুস্থে টেনে লম্বা হয়ে চলতে লাগলো চাষিদের সঙ্গে রবিনের আলোচনা। চটপট একটা সিদ্ধান্ত হবার কোনো সম্ভাবনা দেখা গেল না। একদিন যদি বা 10 জনে মিলে একটা কিছু ঠিক করে, তার পরের দিন আর দুজনা এসে দেয় সেটা ভণ্ডুল করে। আবার যদি নতুন লোক রাজি হয়, তবে পুরনোরা যায় বিগড়ে। এইসব গবেষণা হতে হতে বীজ বুনানোর সময় হঠাৎ পাটের দাম বাড়তে লাগলো। চাষিরা চটপট যে যার জমিতে একটু বেশি করে পাট বুনানি করলে। তারপর রবিন মাস্টারের কাছে তাদের আনাগোনা বন্ধ হয়ে গেল। রবিন মাস্টার নিরাশ হয়ে অখণ্ড মনোযোগ দিতে গেল স্কুলে। শিক্ষা পদ্ধতির কী কী উন্নতি করা দরকার সে কথা ভাবতে আরম্ভ করলে। এ বিষয়ের চর্চা সে অনেক দিন ছেড়ে দিয়েছিল। তাই কোনো কিছু করবার আগে সে তার পুরনো বইগুলো ঝাড়াঝুড়ি করে আবার একবার পড়ে নিলে। ক্লাসে ক্লাসে ঘুরে পড়ানো দেখতে লাগলো। মতলবটা এই যে দেখে শুনে তবে তার পদ্ধতি স্থির করবে। সেকেন্ড মাস্টার গিয়ে হেডমাস্টারকে বললেন, এই পাগলের জ্বালায় যা অতিষ্ঠ হলুম। হেডমাস্টার বললেন, কেন, কি হয়েছে? আরে মশাই, ক্লাসে পড়াই, 2-4 দিন অন্তর দেখি ও দাঁড়িয়ে শুনছে দোরগোড়া থেকে। তারপর সেদিন আমায় জিওমেট্রি আর এরিথমেটিক পড়াবার সময় নতুন নিয়ম শেখাতে এসেছিল। কি উদ্ভট খেয়াল ওর মাথায়। ললিতবাবুকে ও নাকি বলেছে যে যদি 2, 5, 3, 6 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে হয়, তবে আমরা যেমন করি তেমন না করে প্রথমে 2000, তারপর 500, তারপর 30, তারপর 6 দিয়ে গুণ করতে হবে। চুলোয় যাগে, ওর খ্যাপামি নিয়ে ও থাক, আমাদের যে জ্বালাতন করে মারলে। বলা বাহুল্য, সেকেন্ড মাস্টার মশাই জানতেন না যে রবিন মাস্টার যেসব কথা বলেছিল সেগুলো গণিত শিক্ষার আধুনিক পদ্ধতির কথা। বিলেতে অনেক পরীক্ষা করে সেসব গ্রহণ করা হয়েছে। তিনি এগুলো সব রবিন মাস্টারের উদ্ভট খেয়াল বলেই ধরে নিয়েছেন। হেডমাস্টার শুনে বললেন, তাই নাকি? আচ্ছা, আমি ওকে ধমকে দিচ্ছি। রবিন মাস্টারকে ডেকে পাঠানো হলো। সেকেন্ড মাস্টার চলে গেলেন। রবিন মাস্টার আসতে হেডমাস্টার বাবু তাকে বললেন, এসব কি শুনছি রবিনবাবু? আপনি সব টিচারের কাজে খামোকা হস্তক্ষেপ করছেন। আপনার চরকায় তেল দেবার একটা কথা আছে, জানেন তো? রবিন মাস্টার অবাক হয়ে বললে, কই না, আমি কার কাজে হস্তক্ষেপ করেছি? করেননি? সবাই তো বলছে আপনি তাদের পড়াবার সময় গিয়ে জ্বালাতন করেন, তাদের পড়ানো সম্বন্ধে সব খামখেয়ালি উপদেশ দিতে যান। আপনি ভুলে যাবেন না যে স্কুলটা পাগলা গারদ নয়। অপমানে কান পর্যন্ত লাল হয়ে গেল রবিন মাস্টারের। কিছুক্ষণ সে কোনো কথাই বলতে পারলে না। তারপর নিজেকে শান্ত করে সে বললে, দেখুন, এই জ্বালাতন হস্তক্ষেপ সব মিথ্যে। আমি ক্লাসের বাইরে ওদের সঙ্গে পড়াবার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি, ক্লাসের ভেতরে কিছুই বলিনি। কেবল সেকেন্ড মাস্টার সেদিন ক্লাসে বসে খবরের কাগজ পড়ছিলেন আর ছেলেরা গোলমাল করছিল, তাই বাইরে ডেকে খুব নরমভাবে তাকে ওরকম করতে বারণ করেছিলাম। আরে তাই বা আপনি করতে যান কেন? সে দেখতে হয় আমি দেখব, আপনার তো তা কাজ নয়। আপনি সেকেন্ড মাস্টারের কাজের উপর সর্দারি করতে যান কোন অধিকারে? গর্জন করে হেডমাস্টার এই কথা বললেন। রবিন মাস্টার খাড়া জবাব দিলে, অধিকার আমার আছে বই কি। আপনারা আমাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিযুক্ত করেছেন স্কুলের শিক্ষা পরিদর্শন করবার জন্য, সে কথাটা ভুলে যাবেন না। হো হো করে হেডমাস্টার এমনভাবে হেসে উঠলেন যাতে ভারী অপমান বোধ হলো রবিন মাস্টারের। হাসি থামলে হেডমাস্টার বললেন, তাই নাকি? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তার নিয়োগপত্র আছে আপনার কাছে? নিয়োগপত্র? নিয়োগপত্র আবার কিসের?
আপনি মুখে বলে দিয়েছেন। হেডমাস্টার আবার উগ্রস্বরে বললেন, আমি বলেছি? ননসেন্স! আপনি পাগল বলে আমি তো পাগল হইনি যে আপনাকে এই ভার দিতে যাব। ক্রোধে রবিনের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো।